হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। বহরমপুরের এই ব্রিটিশ কবরখানাটা নিয়ে কথা বলতে গেলে আমার কেমন যেন বুক কেঁপে ওঠে। আমি শম্ভুলাল দত্ত। গত ৪০ বছর ধরে এই কবরখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। ৪০ বছর, ভাবতে পারো? যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত আমার জীবনের প্রতিটি মুহূর্ত এই নীরব পাথরের সারি আর মাটির ঢিবির সঙ্গেই কেটেছে। অসংখ্য অজানা মানুষের শেষ আশ্রয়স্থল এই জায়গাটা। দিনের বেলা এখানে ছায়া ঢাকা শান্ত একটা পরিবেশ থাকে। প্রাচীন বৃক্ষরাজির ঘন পল্লবে সূর্যালোকও কেমন ম্লান হয়ে আসে। কিন্তু রাত নামলেই এখানকার চিত্রটা সম্পূর্ণ পাল্টে যায়। একটা গা ছমছমে নিস্তব্ধতা সব কিছুকে গ্রাস করে, আর সেই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু যা মানুষের বোধগম্যতার বাইরে। সেই ভয়ঙ্কর ঘটনাটা শুরু হয়েছিল ঠিক বছর দুয়েক আগে। তখন ভরা শীতকাল, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডা আর কুয়াশার চাদরে মুড়ে থাকত সারা শহর। আমি জানতাম শীতকালে এই কবরখানাটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। কুয়াশার কারণে চারপাশে আবছা দেখা যায়, আর গাছপালাগুলো যেন একটা অশরীরী ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে আমার প্রাত্যহিক রুটিন মাফিক আমি টর্চ হাতে নিয়ে কবরখানার মূল গেটটা বন্ধ করছিলাম। রাত তখন প্রায় 11টা। কবরখানার ভেতর থেকে একটা শীতল বাতাস এসে আমার শরীর ছুঁয়ে গেল, যেন কোনো অদৃশ্য সত্তা আমার পাশ দিয়ে চলে গেল। আমার গা ছমছম করে উঠল। এই অনুভূতিটা নতুন নয়, প্রতিদিন রাতে আমার এমন হয়। এই কবরখানার প্রতিটা ইঁট, প্রতিটা পাথর, প্রতিটা গাছ যেন হাজারো গল্পের নীরব সাক্ষী। গেট বন্ধ করে আমি আমার ছোট কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম, যেটা কবরখানার এক কোণে অবস্থিত। কোয়ার্টারটা পুরনো হলো বেশ মজবুত। দুটো ঘর আর একটা ছোট বারান্দা। বারান্দায় একটা চেয়ার পেতে বসলেই কবরখানার বেশ কিছুটা অংশ দেখা যায়। আমি সবসময় বারান্দায় বসতে পছন্দ করি, কেমন যেন একটা অদ্ভুত শান্তি পাই এখানে। সেদিন রাতে কোয়ার্টারে ফিরে এসে আমি হারিকেন জ্বালিয়ে আমার প্রিয় বই বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা নিয়ে বসলাম। বাইরে ঠান্ডা বেশি থাকায় দরজা জানালা সব বন্ধ করে দিয়েছিলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল ছিল না। রাত তখন অনেক গভীর। হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। কিসের যেন একটা আওয়াজ। প্রথমে ভেবেছিলাম বিড়াল বা অন্য কোনো জন্তু হবে, কিন্তু আওয়াজটা খুব ধীর আর হিঁশিসে ছিল, কেমন যেন অস্বাভাবিক। মনে হচ্ছিল আওয়াজটা কবরখানার দিক থেকে আসছে। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কান খাড়া করে সেই শব্দটা শোনার চেষ্টা করছিলাম। আওয়াজটা আবারও এলো, এবার আরও স্পষ্ট। এটা ছিল একটা শিশুর কান্নার শব্দ, ক্ষীণ চাপা কান্নার মতো। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনছি। এমন গভীর রাতে এই নির্জন কবরখানায় শিশুর কান্নার প্রশ্নই আসে না। এখানে তো কোনো বসতি নেই, আশেপাশের গ্রামও অনেক দূরে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হয়তো কোনো স্বপ্ন, কিন্তু কান্নার শব্দটা আরও তীব্র হয়ে উঠল, আরও স্পষ্ট। মনে হচ্ছিল যেন কবরখানার ভেতরের কোনো জায়গা থেকে আসছে। আমার বুকের ভেতরটা ধুকপুক কাঁপতে শুরু করল। ৪০ বছর ধরে এই কবরখানায় আছি, কত বিচিত্র শব্দ শুনেছি, কিন্তু শিশুর কান্নার শব্দ আমি আগে কখনো শুনিনি। আমি আস্তে থেকে বিছানা থেকে নামলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি দ্রুত হারিকেনটা জ্বালিয়ে দিলাম। হারিকেনের মৃদু আলোয় ঘরের চারপাশটা কেমন যেন অস্পষ্ট দেখাচ্ছিল। কান্নার শব্দটা তখনও আসছিল, এবার সেটা যেন আরও স্পষ্ট। মনে হচ্ছিল যেন কেউ আমার খুব কাছেই কাঁদছে। আমার মনে হলো আমাকে দেখতে হবে, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি জানি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি দরজা খুলে বাইরে পা বাড়ালাম। কবরখানার বাইরে তখন ঘোর অন্ধকার, কুয়াশার চাদরে সবকিছু ঢাকা পড়েছে। হারিকেনের আলো কেবল কয়েক ফুট পথ আলোকিত করছিল। আমি কবরখানার ভেতরের দিকে হাঁটতে লাগলাম, কান্নার শব্দ অনুসরণ করে। প্রতিটা পদক্ষেপ যেন এক অজানা আশঙ্কায় পূর্ণ ছিল। কবরখানার বাতাস ছিল শীতল, আর সেই শীতলতার মধ্যে দিয়ে বয়ে আসছিল পচা ফুলের গন্ধ, যা এই স্থানকে আরও বেশি রহস্যময় করে তুলেছিল। আমার মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো চোখ আমাকে অনুসরণ করছে। কান্নার শব্দটা আমাকে কবরখানার প্রায় মাঝখানে নিয়ে এলো। এখানে পুরনো কিছু ব্রিটিশ সৈনিকের সমাধি আছে। সমাধিগুলো কেমন যেন ভাঙাচোরা, তার উপরে লতাপাতা জড়িয়ে আছে। কান্নার শব্দটা আসছিল একটা ছোট ভাঙা সমাধির পাশ থেকে। সমাধিটা কেমন যেন অদ্ভুত, তার উপরে কোনো নাম লেখা নেই, কেবল একটা ছোট ক্রুশ চিহ্ন। আমি হারিকেনের আলো ফেললাম, দেখলাম সমাধিটার আশেপাশে কিছু তাজা ফুল ছড়ানো। মনে হলো যেন কেউ সম্প্রতি এখানে এসেছিল। কান্নার শব্দটা এবার আরও স্পষ্ট।
মনে হচ্ছিল যেন কেউ সমাধির নিচ থেকে কাঁদছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সমাধিটা কি ফাঁকা? কোনো শিশু কি এখানে সমাধি দেওয়া হয়েছে? কিন্তু এই কবরখানার রেজিস্টারে তো কোনো শিশুর নাম নেই। আমি সাহস করে সমাধির দিকে এগোলাম। আমার প্রতিটা পদক্ষেপ যেন এক গভীর আশঙ্কায় লুকিয়েছিল। আমি জানি এই স্থানটা বিপজ্জনক, কিন্তু আমার কৌতূহল আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি যখন সমাধির কাছে পৌঁছালাম তখন কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। কবরখানার নিস্তব্ধতা আবার সবকিছুকে গ্রাস করল। কেবল আমার নিজের ধুকপুকানির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমি হারিকেনের আলো ফেললাম সমাধির ওপরে, কিন্তু কিছু দেখতে পেলাম না। কোনো শিশু নেই, কোনো কিছু নেই, কেবল সেই ভাঙা সমাধি আর তাজা ফুল। আমার মনে হলো হয়তো আমি ভুল শুনেছি, হয়তো এটা আমার মনের ভুল। কিন্তু পর মুহূর্তেই ঘটল আর একটা ঘটনা, যা আমার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নামিয়ে দিল। সমাধির পাশ থেকে একটা অস্পষ্ট ছায়া ভেসে উঠল। ছায়াটা কেমন যেন লম্বাটে, শীর্ণকায়। ছায়াটা স্থির ছিল না, সেটা ধীরে ধীরে ডানে বামে দুলছিল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য সত্তা আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে কাঠ। আমি দ্রুত হারিকেনটা জ্বালিয়ে দিলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কেবল সেই অস্পষ্ট ছায়াটা। ছায়াটা যেন আমার দিকে এগিয়ে আসছিল। আমার মনে হলো এই ছায়াটা সেই কান্নার উৎস, এই ছায়াটা সেই রহস্যময় শিশুর আত্মা। আমি আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত কোয়ার্টারের দিকে দৌড়াতে শুরু করলাম। আমার বুক ধুকপুক করছিল। আমার মনে হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছিল যেন সেই ছায়াটা আমার পিছু ছাড়ছে না। আমি দ্রুত কোয়ার্টারে প্রবেশ করলাম এবং দরজা বন্ধ করে দিলাম। হারিকেনটা নিভিয়ে দিলাম। অন্ধকার ঘরে আমি এক কোণে বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল থরথর করে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। আমি জানি এটা কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। এই কবরখানায় এমন কিছু আছে যা মানুষের কল্পনার বাইরে। সে রাতে আমার চোখে আর এক ফোঁটাও ঘুম আসেনি। কম্বলের তলা থেকে আমি এক মুহূর্তের জন্য বেরোতে পারিনি। বাইরে কুয়াশার চাদর, রাতের নিস্তব্ধতা, সবকিছুই যেন আমার কানে আরও ভয়ঙ্কর শোনাচ্ছিল। প্রতিটি শব্দেই যেন আমি সেই শিশুর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম, সেই অস্পষ্ট ছায়াটা দেখতে পাচ্ছিলাম। ভোর হবার জন্য আমার জীবনের সবচেয়ে দীর্ঘ প্রতীক্ষা ছিল সেটা। যখন প্রথম ফর্সা আলো ফুটল, জানলার ফাঁক দিয়ে ফিকে সোনালি রেখা আমার ঘরে এসে পড়ল, তখন আমি যেন নতুন করে শ্বাস নিতে পারলাম। সঙ্গে সঙ্গে কম্বল সরিয়ে উঠে বসলাম। আমার বুক তখনও ধুকপুক করছিল, কিন্তু একটা ভয়ানক চাপ যেন একটু হলেও হালকা হয়েছিল। আমি জীবিত, আমি বেঁচে আছি। দ্রুত জানলা খুলে বাইরে তাকালাম। সকালের আলোয় কবরখানাটা শান্ত এবং স্বাভাবিক দেখাচ্ছিল। সেই ভাঙা সমাধির কাছে কিছুই ছিল না, কোনো অস্পষ্ট ছায়া নেই, কোনো কিছু নেই, সব কিছুই স্বাভাবিক। মনে হচ্ছিল যেন রাতের ঘটনাটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমার শরীরের ক্লান্তি, চোখের নিচে কালির দাগ আর বুকের ধুকপুকানি প্রমাণ দিচ্ছিল যে সেটা স্বপ্ন ছিল না। আমার মাথায় তখন অনেক প্রশ্ন। সেই শিশুর কান্নার শব্দ কেন শুনলাম? সেই অস্পষ্ট ছায়াটা কি ছিল? সেই ভাঙা সমাধিটা কার? আর কেন তার ওপরে কোনো নাম লেখা নেই? আমি আর এক মুহূর্তও নষ্ট না করে দ্রুত রেডি হয়ে নিলাম। আমার আর কোয়ার্টারে থাকতে ভালো লাগছিল না। এই ভয়ানক অভিজ্ঞতাটা নিয়ে কারো সাথে কথা বলতে হবে। আমি সোজা কবরখানার গেট খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরোতেই আমার মনে হলো যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছি। দিনের আলো, মানুষের কোলাহল, সবকিছুই আমার কাছে নতুন মনে হচ্ছিল। আমি গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম। আমি প্রথমে আমার বন্ধু, গ্রামের পোস্টমাস্টার মাধববাবুর দোকানে গেলাম। মাধববাবু আমার খুব কাছের বন্ধু। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। রাতের অভিজ্ঞতা, শিশুর কান্না, অস্পষ্ট ছায়া, সব কিছু। মাধববাবু আমার কথা মন দিয়ে শুনল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শম্ভুদা, তুমি কি বলছো এসব? কবরখানায় শিশুর কান্নার শব্দ? এ তো বড় অদ্ভুত কথা। আমি স্পষ্ট শুনেছি মাধব, আমি স্পষ্ট দেখেছি। এটা কোনো স্বপ্ন ছিল না। মাধববাবু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শম্ভুদা, এই কবরখানাটা অনেক পুরনো। এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে। হয়তো এমন কিছু ঘটেছে যা আমরা জানি না। আমাকে জানতে হবে মাধব, এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি আর বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে পারবো না। আমি বললাম। মাধববাবু আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, শ্রদ্ধা আর উদ্বেগ। শম্ভুদা, আমি তোমাকে সাহায্য করব। আমরা এই রহস্যের সমাধান করব। আমার মনে এক নতুন সাহস সঞ্চারিত হলো। আমি জানি এই পথে অনেক বিপদ লুকিয়ে আছে, কিন্তু আমি আর একা নই। আমার সাথে আছে আমার বন্ধু মাধব। আমি মাধববাবুর কাছ থেকে বিদায় নিয়ে কবরখানার দিকে ফিরে এলাম। আমার মনে এক নতুন সংকল্প। আমি জানি
এই কবরখানার গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, আর সেই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি যখন কবরখানার গেটটা খুলছিলাম, তখন আমার মনে হলো যেন কবরখানার প্রতিটি পাথর, প্রতিটি গাছ আমাকে দেখছে। তারা যেন আমাকে কিছু একটা বলতে চাইছে। আমি জানি আমার জন্য এক নতুন অধ্যায় অপেক্ষা করছে। এই অধ্যায় আমি আর কেবল কবরখানার প্রহরী নই, আমি এখন এক রহস্যের শিকারী। মাধববাবুর দোকানে বসে চা খেতে খেতে আমি যখন তাকে রাতের বিভীষিকার কথা বলছিলাম, তখন আমার হাত পা কাঁপছিল। কিন্তু তার চোখে উদ্বেগ আর কৌতূহলের মিশ্রণ দেখে আমি কিছুটা সাহস পেলাম। 40 বছরের প্রহরীর জীবনে আমি কখনো এতটা অসহায় বোধ করিনি। এই কবরখানার প্রতিটি সমাধি, প্রতিটি গাছ আমার চেনা। কিন্তু গত রাতের ঘটনা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই চেনা জগতের আড়ালে এমন এক অচেনা জগৎ লুকিয়ে আছে, যার সম্পর্কে আমি কিছুই জানি না। মাধববাবু আমার কাঁধে হাত রেখে বলল, শম্ভুদা, তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে এই রহস্যের সমাধান করব। আজ রাতে আমি তোমার সাথে থাকব, দেখব সেই কান্নার শব্দের উৎস কী। তার কথায় আমি কিছুটা স্বস্তি পেলাম। একা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সাহস আমার ছিল না। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম, আজ রাতে আমরা সেই ভাঙা সমাধিটার কাছে যাব এবং দেখব সেখানে কি ঘটে। আমি কবরখানায় ফিরে এলাম, কিন্তু আমার মনটা শান্ত ছিল না। সারাদিন ধরে আমার কানে সেই শিশুর কান্নার শব্দ বাজছিল। আমি বারবার সেই ভাঙা সমাধিটার দিকে তাকাচ্ছিলাম। দিনের আলোয় সমাধিটা কেমন যেন নিরীহ, শান্ত দেখাচ্ছিল। কিন্তু আমি জানি, রাতের অন্ধকারে এই সমাধিটাই হয়ে উঠবে এক ভয়ঙ্কর রহস্যের কেন্দ্রবিন্দু। সন্ধ্যা নামল দ্রুত। আমি কোয়ার্টারে ফিরে এসে হারিকেন জ্বালিয়ে তৈরি হলাম। মাধববাবু রাত 8টার দিকে চলে এলো। তার হাতে ছিল একটা বড় টর্চ আর একটা মোটা লাঠি। শম্ভুদা, আমি তৈরি, মাধববাবু বলল। তার কণ্ঠে ছিল উত্তেজনা। আমরা দুজন মিলে কোয়ার্টার থেকে বেরিয়ে এলাম। কবরখানার গেটটা বন্ধ করে দিলাম। চারিদিকে তখন গভীর নিস্তব্ধতা। কেবল ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক সেই নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছিল। আমরা টর্চ জ্বালিয়ে কবরখানার ভেতরের দিকে হাঁটতে লাগলাম। আমার প্রতিটি পদক্ষেপে যেন এক অজানা আশঙ্কা লুকিয়েছিল। মাধববাবু আমার পাশে হাঁটছিল, তার মুখটা ছিল গম্ভীর। আমরা সেই ভাঙা সমাধিটার কাছে পৌঁছালাম। সমাধিটা রাতের অন্ধকারে আরও বেশি রহস্যময় দেখাচ্ছিল। তার উপরে জমে থাকা শ্যাওলা আর লতাপাতাগুলো কেমন যেন জীবন্ত মনে হচ্ছিল। আমরা সমাধিটার পাশে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে বসলাম। আমাদের চোখ ছিল সেই সমাধির দিকে। সময় কাটছিল ধীরে ধীরে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা চাদর আরও ঘন হচ্ছিল। কবরখানার বাতাস আরও শীতল হয়ে উঠেছিল। রাত তখন প্রায় 11টা। আমরা অপেক্ষা করছিলাম সেই কান্নার শব্দের জন্য, কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না। কবরখানাটা ছিল সম্পূর্ণ নিস্তব্ধ। আমার মনে হলো হয়তো আজ রাতে আর কিছু হবে না। হঠাৎ মাধববাবু আমার হাতটা চেপে ধরল। শম্ভুদা, শোনো। হ্যাঁ, সেই কান্নার শব্দ, ক্ষীণ চাপা কান্নার মতো। শব্দটা আসছিল সেই ভাঙা সমাধিটার দিক থেকেই। আমার বুকের ভেতরটা ধুকফুক করতে শুরু করলো। মাধববাবুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কান্নার শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ সমাধির নিচ থেকে কাঁদছে। আমরা দুজন গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। টর্চ জ্বালিয়ে সমাধির দিকে এগোলাম। আমরা যখন সমাধির কাছে পৌঁছালাম, তখন কান্নার শব্দটা আরও স্পষ্ট হয়ে উঠল। আমার মনে হলো যেন কোনো শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে। মাধববাবু আমার হাতটা আরও জোরে চেপে ধরল। আমরা টর্চ জ্বালিয়ে সমাধির ওপরে ফেললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কোনো শিশু নেই, কোনো কিছু নেই, কেবল সেই ভাঙা সমাধি আর তার ওপরে জমে থাকা শুকনো পাতা। হঠাৎ আমার চোখে পড়ল সমাধিটার পাশে মাটিতে কিছু একটা চকচক করছে। আমি ঝুঁকে পড়ে জিনিসটা তুলে নিলাম। এটা ছিল একটা ছোট পুরনো রূপোর লকেট। লকেটটার ওপরে একটা ই অক্ষর খোদাই করা। লকেটটা হাতে নিতে আমার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। আমার মনে হলো এই লকেটটার সাথে এই কান্নার শব্দের কোনো গভীর যোগসূত্র আছে। কান্নার শব্দটা তখনও আসছিল, এবার সেটা যেন আরও তীব্র হয়ে উঠল। আমার মনে হলো যেন কেউ আমাদের সাহায্য চাইছে। শম্ভুদা, আমাদের কিছু একটা করতে হবে, মাধববাবু বলল। তার কণ্ঠে ছিল উদ্বেগ। কিন্তু কি করব মাধব, আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমি বললাম। মাধববাবু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শম্ভুদা, আমার মনে হচ্ছে এই সমাধিটার নিচে কিছু একটা আছে, আমাদের সমাধিটা খুঁড়ে দেখতে হবে। মাধববাবুর কথায় আমি চমকে উঠলাম। সমাধি খোঁড়া? এ তো বেআইনি কাজ। আর ওই কাবারখানার প্রহরী হয়ে আমি কিভাবে এই কাজ করব? মাধব, তুমি কি বলছো এসব? এটা তো পাপ, আমি বললাম। শম্ভুদা, আমি জানি এটা পাপ, কিন্তু আমার মনে হচ্ছে এই রহস্যের সমাধান এভাবেই হবে। হয়তো কোনো শিশুর আত্মা মুক্তি চাইছে, মাধববাবু বলল। মাধববাবুর কথায় আমার মনে এক অদ্ভুত দ্বিধা তৈরি হলো।
একদিকে আমার কর্তব্য, আর অন্যদিকে এক অজানা শিশুর আত্মার মুক্তি। আমি জানি এই কবরখানার প্রতিটি আত্মার শান্তি আমার দায়িত্ব। আমি সিদ্ধান্ত নিলাম, আমরা সমাধি যা খুঁড়ব। আমি জানি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমরা কোয়ার্টার থেকে দুটো কোদাল আর একটা শাবল নিয়ে এলাম, তারপর আবার সেই ভাঙা সমাধির কাছে ফিরে গেলাম। কবরখানাটা তখনও নিস্তব্ধ, কান্নার শব্দটাও থেমে গিয়েছিল। আমরা দুজন মিলে সমাধিটা খোঁড়া শুরু করলাম। মাটি ছিল বেশ শক্ত, কোদাল চালাতে গিয়ে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। সময় কাটছিল ধীরে ধীরে। রাত বাড়ার সাথে সাথে আমাদের ভয়ও বাড়ছিল। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে সেই অস্পষ্ট ছায়াটা আবার ফিরে আসবে। প্রায় 1 ঘন্টা খোঁড়ার পর আমাদের কোদালটা কিছু একটা শক্ত জিনিসে লাগলো। আমরা সাবধানে মাটি সরালাম। দেখলাম একটা ছোট কাঠের বাক্স। বাক্সটা বেশ পুরনো, তার উপরে ধুলো আর শ্যাওলা জমে আছে। আমাদের বুক দুরুদুরু করছিল। আমরা জানি এই বাক্সটার ভেতরেই লুকিয়ে আছে এই রহস্যের সমাধান। আমরা সাবধানে বাক্সটা তুলে নিলাম। বাক্সটা খুব ভারী ছিল না। আমরা বাক্সটা মাটিতে রাখলাম। বাক্সটার উপরে কোনো তালা ছিল না, কেবল একটা পুরনো দড়ি দিয়ে বাঁধা ছিল। মাধববাবু আমার দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল আর আশা। আমি দড়িটা খুললাম। বাক্সটা খোলার সাথে সাথে আমাদের নাকে এক তীব্র পচা গন্ধ এলো। গন্ধটা কেমন যেন পুরনো কাঠের আর শুকনো পাতার মিশ্রণ। আমরা টর্চ জ্বালিয়ে বাক্সের ভেতরে ফেললাম। বাক্সের ভেতরে যা দেখলাম তাতে আমাদের দুজনেরই চোখ কপালে উঠে গেল। বাক্সের ভেতরে ছিল একটা ছোট শিশুর কঙ্কাল। কঙ্কালটা কেমন যেন ভঙ্গুর, তার উপরে কিছু পুরনো কাপড় জড়ানো। আর কঙ্কালটার পাশে ছিল একটা ছোট রূপোর ক্রুশ। আমার গলা শুকিয়ে কাঠ। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই ভাঙা সমাধির নিচে একটা শিশুর কঙ্কাল থাকতে পারে। এই কাবারখানার রেজিস্টারে তো কোনো শিশুর নাম নেই। তাহলে এই শিশুটা কে, আর কেন তাকে এখানে এইভাবে সমাধি দেওয়া হয়েছে? আর সেই কান্নার শব্দ কেন আসছিল? আমি কঙ্কালটার দিকে ভালো করে তাকালাম। আমার চোখে পড়ল কঙ্কালটার গলায় একটা ছোট রূপোর চেন। চেনটার সাথে একটা লকেট ঝুলছিল। লকেটটা দেখতে ঠিক সেই লকেটটার মতো যা আমি সমাধির পাশে খুঁজে পেয়েছিলাম। আমি পকেট থেকে সেই লকেটটা বের করলাম। দুটো লকেটই একই রকম, দুটোতেই ই অক্ষর খোদাই করা। আমার মনে হলো এই লকেটটাই এই রহস্যের মূল সূত্র। এই লকেটটাই আমাদের এই শিশুর পরিচয় বলে দিতে পারে। হঠাৎ আমার মনে হলো কে যেন আমাদের দেখছে। আমি দ্রুত টর্চটা চারদিকে ফেললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কেবল গাছের ডালপালা আর পাতার খসখস শব্দ। কিন্তু পর মুহূর্তেই ঘটল আরেকটা ঘটনা, যা আমাদের দুজনেরই শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নামিয়ে দিল। সেই শিশুর কান্নার শব্দটা আবার ফিরে এলো। এবার সেটা যেন আরও তীব্র, আরও করুণ। মনে হচ্ছিল যেন কেউ আমাদের খুব কাছেই কাঁদছে। আমরা দুজো ভয়ে জমে গেলাম। আমাদের মনে হলো যেন সেই শিশুর আত্মা আমাদের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের দেখছে। কান্নার শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগল, আর তার সাথে সাথে কবরখানার বাতাস আরও শীতল হয়ে উঠল। আমাদের মনে হলো যেন তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেছে। আমরা দুজন টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কেবল সেই কান্নার শব্দ। শব্দটা যেন আমাদের চারপাশে ঘুরছে, আমাদের ঘিরে ধরছে। হঠাৎ আমার চোখে পড়ল সেই ভাঙা সমাধিটার পাশ থেকে একটা অস্পষ্ট ছায়া ভেসে উঠল। ছায়াটা কেমন যেন লম্বাটে, শীর্ণকায়। ছায়াটা স্থির ছিল না, সেটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমার গলা শুকিয়ে কাঠ হলো। আমি জানি এটা সেই অস্পষ্ট ছায়া যা আমি গত রাতে দেখেছিলাম, কিন্তু এবার সেটা যেন আরও স্পষ্ট, আরও ভয়ঙ্কর। ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসছিল, আর তার সাথে সাথে কান্নার শব্দটাও আরও তীব্র হচ্ছিল। আমার মনে হলো যেন সেই শিশুর আত্মা আমাদের কিছু একটা বলতে চাইছে। মাধববাবু আমার হাতটা চেপে ধরল, তার শরীর কাঁপছিল থরথর করে। শম্ভুদা, চলো পালাই। কিন্তু আমি নড়তে পারছিলাম না। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমার চোখ ছিল সেই ছায়াটার দিকে। ছায়াটা আমাদের খুব কাছে চলে এসেছিল। আমি টর্চ জ্বালিয়ে ছায়াটার উপরে ফেললাম, কিন্তু আলোটা ছায়াটার শরীর ভেদ করে চলে গেল। ছায়াটার কোনো বাস্তব অস্তিত্ব ছিল না। ছায়াটা আমাদের সামনে এসে দাঁড়ালো। কান্নার শব্দটাও থেমে গেল। কবরখানাটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমরা দুজন সেই ভাঙা সমাধির পাশে দাঁড়িয়ে রইলাম। আমাদের সামনে সেই অশরীরী ছায়া, আর পেছনে এক গভীর শূন্য কবর। পালানোর কোনো পথ ছিল না। আমার মনে হলো এটাই আমাদের শেষ রাত। এই কবরখানাই হবে আমাদের শেষ আশ্রয়স্থল। সেই অশরীরী ছায়াটা আমাদের সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার কোনো মুখ ছিল না, কোনো চোখ ছিল না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম যে তার দৃষ্টি আমাদের দুজনের ওপর নিবদ্ধ। কবরখানার কনকনে ঠান্ডা বাতাস যেন আরও হিমশীতল হয়ে উঠেছিল। আমার আর মাধববাবুর শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের পেছনে ছিল সদ্য খোঁড়া কবর, আর সামনে ছিল এক অতিলৌকিক সত্তা।
পালানোর কোনো পথ ছিল না। আমি জীবনের শেষ মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। কিন্তু ছায়াটা আমাদের কোনো ক্ষতি করল না। সে কেবল স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর তার চারপাশ থেকে এক গভীর অব্যক্ত যন্ত্রণা যেন ভেসে আসছিল। সেই শিশুর কান্নার শব্দ আর শোনা যাচ্ছিল না, কিন্তু তার বদলে এক তীব্র বিষণ্ণতা আমাদের মনকে গ্রাস করছিল। আমার মনে হচ্ছিল এই ছায়াটা আমাদের ভয় দেখাতে আসেনি, সে এসেছিল কিছু বলতে, কিছু জানাতে। আমি আমার কাঁপা কাঁপা হাতে টর্চটা তুলে ধরেছিলাম। আলোটা ছায়াটার শরীর ভেদ করে চলে যাচ্ছিল, কিন্তু আমি স্পষ্ট দেখতে পেলাম ছায়াটার শীর্ণ হাতটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার আঙুলগুলো ছিল লম্বা আর অস্পরাত, যেন ধোঁয়া দিয়ে গড়া। মাধব ভয় চিৎকার করে উঠতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি তাকে শক্ত করে ধরে রাখলাম। আমার নিজের ভয় করছিল, কিন্তু এক অদ্ভুত কৌতূহলও আমার মনকে আঁকড়ে ধরেছিল। আমি জানতে চাইছিলাম এই আত্মা কি চায়। ছায়াটার হাতটা আমার হাতের খুব কাছে এসে থেমে গেল। তার আঙুলটা নির্দেশ করছিল আমার হাতে ধরা সেই রূপোর লকেটটার দিকে। আমি চমকে উঠলাম। এই লকেটটাই কি তাহলে সব রহস্যের চাবিকাঠি? আমি সাবধানে অন্য লকেটটা, যেটা শিশুর কঙ্কালের গলা থেকে পাওয়া গিয়েছিল, সেটাও বের করলাম। দুটো লকেটই আমার হাতের তালুতে রাখলাম। ছায়াটা যেন আরও কাছে এগিয়ে এলো। তার অস্পষ্ট আঙুল দুটো লকেটগুলোকে স্পর্শ করল, আর সেই স্পর্শ পাওয়ার সাথে সাথে আমার সারা শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো। আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। কবরখানা, মাধব, সেই ছায়া, সবকিছু যেন মিলিয়ে গেল। তার বদলে আমি দেখতে পেলাম এক অদ্ভুত আবছা দৃশ্য। আমি দেখলাম বহরমপুরের এই শহরটা যেন অনেক পুরনো, প্রায় ১৫০ বছর আগের। ব্রিটিশ আমলের রাস্তাঘাট, ঘোড়ার গাড়ি। আমি দেখলাম এই কবরখানারই এক কোণে দাঁড়িয়ে আছেন একজন সুদর্শন ব্রিটিশ সাহেব। তার চোখে মুখে গভীর বিষণ্ণতার ছাপ। তার পাশে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী বাঙালি মেয়ে। তার পরনে সাধারণ শাড়ি, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত মায়া। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা ফুটফুটে মেয়ে, বয়স ৪ কি ৫ হবে। তার গলায় ঝুলছে রূপোর লকেট, যার উপর খোদাই করা ই অক্ষর। দৃশ্যটা পাল্টে গেল। আমি দেখলাম সেই ছোট্ট মেয়েটা অসুস্থ, বিছানায় শুয়ে আছে। তার মা তার পাশে বসে কাঁদছে, আর সেই ব্রিটিশ সাহেব অসহায়ভাবে পায়চারি করছে। তার মুখে তীব্র যন্ত্রণা আর অপরাধবোধের ছাপ। আমি বুঝতে পারলাম এই মেয়েটি তাদের সন্তান, কিন্তু তাদের সম্পর্কটা হয়তো সমাজ স্বীকৃত ছিল না। শেষ দৃশ্যটা ছিল আরও মর্মান্তিক। আমি দেখলাম এক ঝড় বৃষ্টির রাতে সেই ব্রিটিশ সাহেব একাই কবরখানায় এসেছেন। তার কোলে কাপড়ে জড়ানো সেই ছোট্ট মেয়েটির নিথর দেহ। তিনি কারোর সাহায্য ছাড়াই একটা ছোট্ট কবর খুঁড়ছেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিনি সযত্নে মেয়েটির দেহটা একটা কাঠের বাক্সে রেখে কবর দিচ্ছেন। কবরের ওপর কোনো নামফলক বসাচ্ছেন না, কারণ তিনি জানেন এই অবৈধ সন্তানের পরিচয় প্রকাশ পেলে তার সম্মান ধুলোয় মিশে যাবে। যাওয়ার আগে তিনি শুধু মেয়ের গলার লকেটটা খুলে নিজের কাছে রেখে দিয়েছিলেন, আর ঠিক একই রকম আরেকটি লকেট, যা হয়তো তিনি নিজের জন্য বানিয়েছিলেন, সেটা মেয়ের কঙ্কালের গলায় পুড়িয়ে দিয়েছিলেন। আমার ঘোর কেটে গেল। আমি বর্তমানে ফিরে এলাম। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, আর চোখ দিয়ে জল পড়ছিল। আমি বুঝতে পারলাম আমি যা দেখেছি তা কোনো স্বপ্ন ছিল না। ওটা ছিল সেই শিশুর জীবনের শেষ কয়েকটা দিনের করুণ স্মৃতি। ওই ব্রিটিশ সাহেবের নাম আমি জানি না, কিন্তু আমি জানি তার মেয়ের নাম ছিল ই দিয়ে, হয়তো এমিলি বা এলিজাবেথ। আমার পাশে মাধবও যেন ঘোরের মধ্যে ছিল। সেও হয়তো একই দৃশ্য দেখেছে। তার চোখও ছিল জলে ভরা। সেই অশরীরী ছায়াটা তখনও আমাদের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর তাকে ভয়ঙ্কর মনে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল ওটা কোনো অশুভ আত্মা নয়, ওটা আসলে সেই হতভাগ্য পিতার আত্মা, যে তার সন্তানের জন্য শান্তি খুঁজছে। সে হয়তো প্রতি রাতে এখানে আসে, তার মেয়ের কবরের পাশে কাঁদে, কিন্তু তার আত্মা মুক্তি পায়নি, কারণ তার পাপের বোঝা সে বয়ে বেড়াচ্ছে। আর শিশুর আত্মা কাঁদছিল কারণ সে তার পরিচয় পায়নি শেষকৃত্যের সম্মান। আমি ছায়াটার দিকে তাকিয়ে বললাম, আমরা বুঝতে পেরেছি, আমরা তোমার মেয়ের জন্য শান্তি কামনা করি। আমার কথা শুনে ছায়াটা যেন আরও অস্পষ্ট হয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো, এবং কিছুক্ষণের মধ্যেই ভোরের আবছা কুয়াশার সাথে মিলিয়ে গেল। কবরখানাটা আবার শান্ত হয়ে গেল। আমি ওর মাধব সেই খোলা কবরের পাশে বসে রইলাম। আমাদের দুজনের মুখেই কোনো কথা ছিল না। এক গভীর বিষণ্ণতা আমাদের গ্রাস করেছিল। আমরা বুঝতে পারছিলাম ৪০ বছর ধরে আমি যে কবরখানার প্রহরী দিচ্ছি, তার মাটির নিচে কত না বলা ইতিহাস, কত যন্ত্রণা চাপা পড়ে আছে। সকাল হওয়ার পর আমরা দুজন মিলে সেই শিশুর কঙ্কালটাকে যত্ন করে বাক্স থেকে বের করলাম। আমরা ঠিক করলাম আমরা তাকে আবার কবর দেব, কিন্তু এবার সম্মানের সাথে। মাধব গ্রাম থেকে কিছু ফুল আর একটা সাদা কাপড় নিয়ে এলো। আমি একটা ছোট্ট কাঠের ফলক তৈরি করলাম, তার উপর খোদাই করে লিখলাম ই। আমরা জানতাম না তার পুরো নাম কি, কিন্তু এই অক্ষরটাই ছিল তার একমাত্র পরিচয়। আমরা সেই ছোট্ট শরীরটাকে সাদা কাপড়ে জড়িয়ে আবার সেই বাক্সে রাখলাম। তারপর কবরটা বন্ধ করে দিলাম। কবরের ওপর আমরা সেই কাঠের ফলকটা পুঁতে দিলাম এবং ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমি আমার জীবনের সবটুকু দিয়ে তার আত্মার শান্তি কামনা করলাম। আমরা যখন কাজ শেষ করে কোয়ার্টারের দিকে ফিরছিলাম, তখন আমার মনটা অনেক হালকা লাগছিল।
আমার মনে হচ্ছিল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা পালন করেছি। আমি কেবল একজন প্রহরী নই, আমি এই কবরখানার প্রতিটি আত্মার অভিভাবক। সেদিন রাতে আমি আর মাধব আবার সেই সমাধির কাছে গেলাম। কবরখানাটা ছিল শান্ত, নিস্তব্ধ। কোনো কান্নার শব্দ ছিল না, কোনো অশুভ ছায়া ছিল না। কেবল চাঁদের আলোতে সেই ছোট্ট সমাধিটা চমকছিল। আমার মনে হলো যেন সেই ছোট্ট মেয়েটা আজ শান্তিতে ঘুমোচ্ছে। পরের দিন সকালে আমি আর মাধব বহরমপুরের পুরনো গির্জায় গেলাম। আমরা সেখানকার ফাদারের সাথে দেখা করে সব ঘটনা খুলে বললাম। ফাদার আমাদের কথা শুনে বিস্মিত হলেন। তিনি গির্জার পুরনো রেজিস্টার খুঁজে দেখলেন। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা পুরনো ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরিটা ছিল একজন ব্রিটিশ সেনা অফিসারের, নাম ক্যাপ্টেন এডওয়ার্ড হ্যারিসন। ডায়েরিতে তিনি তার জীবনের এক গোপন অধ্যায়ের কথা লিখেছিলেন। তিনি এক বাঙালি মেয়ের প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল এলা। তাদের একটা মেয়ে হয়েছিল, যার নাম তারা রেখেছিলেন এমিলি। ডায়েরিতে লেখা ছিল এমিলি ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। এডওয়ার্ড তার অবৈধ সন্তানের পরিচয় প্রকাশ করতে পারেননি, কারণ তাতে তার চাকরি চলে যেত আর এলার জীবনও বিপন্ন হতো। তাই তিনি বাধ্য হয়ে তার মেয়েকে রাতের অন্ধকারে এই কবরখানায় লুকিয়ে কবর দিয়েছিলেন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি আমার এমিলিকে কোনোদিন শান্তি দিতে পারিনি। আমার আত্মা কোনোদিন মুক্তি পাবে না। আমি জানি আমার মৃত্যুর পরেও আমি এই কবরখানায় ফিরে আসব, আমার মেয়ের কবরের পাশে কাঁদব। আমরা বুঝতে পারলাম সেই অশরীরী ছায়াটা ছিল ক্যাপ্টেন এডওয়ার্ড হ্যারিসনের আত্মা। তিনি তার মেয়ের জন্য শান্তি খুঁজছিলেন। আমরা ফাদারকে সব কথা বললাম। তিনি আমাদের ধন্যবাদ জানালেন। তিনি ঠিক করলেন তিনি গির্জায় এমিলির জন্য একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করবেন। সেদিন থেকে সেই কবরখানায় আর কোনো শিশুর কান্নার শব্দ শোনা যায় না। সেই অস্পষ্ট ছায়াও আর ফিরে আসেনি। কবরখানাটা আবার আগের মতো শান্ত, নিস্তব্ধ হয়ে গেছে। আমি আজও এই কবরখানার প্রহরী। আমার বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার মনটা শান্ত। আমি জানি আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এক হতভাগ্য শিশুর আত্মাকে মুক্তি দিয়েছি, এক অনুত্তপ্ত পিতার আত্মাকে শান্তি দিয়েছি। মাঝে মাঝে রাতে আমি বারান্দায় এসে বসি, কবরখানার দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় যেন সেই ছোট্ট এমিলি আমার দিকে তাকিয়ে হাসছে। তার মুখে আর কোনো যন্ত্রণা নেই, কোনো কান্না নেই, কেবল একরাশ শান্তি। আর আমি, শম্ভুলাল দত্ত, এই কবরখানার মধ্যরাত্রের প্রহরী, সেই শান্তিতেই আমার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দিতে চাই। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদেরকে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।